ইরানের আক্রমণগুলো নিখুঁত হচ্ছে। বিমানবাহী রণতরী ছিল জেরাল্ড ফোর্ড। জেরাল্ড ফোর্ডের অবস্থা কি আমরা কেউ জানি না, সেখানে আগুন ধরে গিয়েছিল। সুতরাং ট্রাম্পের কথা বিশ্বাস করে কনক্লুশন টানাটা খুব আসলে কঠিন কাজ। প্রযুক্তিগত আধিপত্য যদি তাদের না থাকতো তাহলে ইসরায়েল আসলে কোনো দিনও এই জায়গায় টিকতে এক মুহূর্ত টিকতে পারতো না। ইরানেরও একটা লক্ষ্য হচ্ছে যে তেলের দামকে কোনোভাবে $200 পর্যন্ত পৌঁছে দেবে। চর্চা ডিগোটে স্বাগতম। আমেরিকা, ইসরায়েল এবং ইরান এদের সংঘাত আসলে চলছে। একদিকে ইরান, অন্যদিকে যৌথভাবে আমেরিকা এবং ইসরায়েল। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই সংঘাতে এখন পর্যন্ত আমেরিকা ইসরায়েল মিলে 900টির বেশি আক্রমণ হামলা চালিয়েছে ইরানে। আজ 20 কিংবা 21তম দিন। এই 21তম দিনে এসে আসলে ইরানের অবস্থা কি ভাবছে আমেরিকা এবং ইসরায়েল, পাশাপাশি বিশ্ব অর্থনীতি, তেলের বাজারের কি অবস্থা, সব নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগত। সেলিম খান, আমি শুরুতে একটু আমেরিকার ইউটার্ন প্রসঙ্গে কথা বলতে চাই। সেটা হচ্ছে মার্কিন সেনা মোতায়েন নিয়ে একটি আলাপ চলছিল ইরানে, সেখান থেকে ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করেছেন। তিনি বলেছেন তিনি ইরানে আর সেনা মোতায়েন করবেন না। হঠাৎ করে কেন ট্রাম্প পিছু হটলেন? এই যে ট্রাম্পের ইউটার্ন বলছেন আপনি, বা ট্রাম্পের ইউটার্ন অন্যরাও বলছে, আসলে ট্রাম্পের ইউটার্ন না। আচ্ছা, ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি মহাশক্তিধর দেশের, বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত। তিনি এবেলা কি বলেন, পরের বেলা কি বলেন, বা এই মুহূর্তে যা বলছেন পর মুহূর্তে আরেক এরকম কথা বলতে পারেন। ফলে তার কথায় কোনো বিশ্বাস রাখা বা বিশ্বাস করাটা খুবই কঠিন কাজ। সুতরাং তিনি যেটা বলছেন সেটা যে হবে, আবার নাও হতে পারে। ধরুন বিষয়টা আসছে হচ্ছে যে জাপানের ওকিনাওয়া থেকে 2500 মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছিল যে ইরানের যে তেল সরবরাহের জায়গা, সেই জায়গাগুলোকে আস্তে আস্তে দখলে নেয়ার এরকম একটা পরিকল্পনা ছিল। এখন ট্রাম্প সেই সময় সিদ্ধান্ত, তাদের সামরিক বাহিনীর সিদ্ধান্ত এটা। হঠাৎ করে ট্রাম্প বললেন যে না, আমরা ওইখানে কোনো গ্রাউন্ড ফোর্স পাঠাবো না। আচ্ছা। তো গ্রাউন্ড ফোর্স যদি না পাঠাবো তাহলে আগে সিদ্ধান্ত নিলেন কেন? আবার এটাও হতে পারে যে আজকে আপনি এই কথা শুনছেন, দুদিন পরেই ট্রাম্প সাহেব বলবেন যে না, এখন আমরা বুঝছি যে এখানে মার্কিন গ্রাউন্ড ফোর্স বা স্থল অভিযান চালানোর সময় হয়েছে। সুতরাং ট্রাম্পের কথা বিশ্বাস করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া বা কোনো কিছুর কনক্লুশন কনক্লুশন টানাটা খুব আসলে কঠিন কাজ। সেলিম খান, আজ যুদ্ধের 21তম দিনে এসে আমরা দেখলাম, আমরা আন্তর্জাতিক মিডিয়া যেটা দেখলাম যে প্রথমবারের মতন আমেরিকার যুদ্ধ বিমান F-35 ইরান আঘাত এনেছে, এরকম একটি কথা আমরা শুনলাম। যদিও আমেরিকার তরফ থেকে এর সম্পর্কে আমরা কোনো তথ্য পাইনি, কোনো সত্যতা যাচাই করতে পারিনি। তো সব মিলিয়ে ইরানের মিডিয়া বলছে, এবং তারা একটি ভিডিও প্রকাশ করেছে, এই যে আমেরিকার F-35 হামলা হলো, এটাতে কি নতুন করে অন্য কোনো পাল্টা হামলা কিংবা কি হতে পারে? দেখুন, ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে চলে এসেছে, সোশ্যাল মিডিয়ার কথা আমি বাদ দিয়ে দিলাম, যারা একটু অন্যভাবে এই মিডল ইস্টের বা মধ্যপ্রাচ্যের এই যে ইরানের বিরুদ্ধে দুই দেশের, আমেরিকা এবং ইসরায়েলের এই বেআইনি হামলার ব্যাপারে যারা নিউজ করছে, যারা একটুখানি অন্য ধরনের, আপনি তাদের কাছে দেখতে পাবেন যে হ্যাঁ, F-35 এই প্রথম তাদের সবচেয়ে আদরের, সবচেয়ে গর্বের বিমান, যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান বেশ কয়েকটি বিমানকে তাদের ফেরত নিয়ে যেতে হয়েছে। আচ্ছা। এখন সেটা ইরানের আক্রমণের কারণে হোক বা না, এখন তারা, আর আপনি দেখেন কিছুদিন আগে যে প্রথম যে বিমানবাহী রণতরী পাঠানো হয়েছিল ইউএস আব্রাহাম লিঙ্কনকে ফেরত নিয়ে যাওয়া হয়েছে কি না হয়েছে বলা হয়নি, কিন্তু সেইটাকে ইরানের পাল্লার, ক্ষেপণাস্ত্রের পাল্লার বহু দূরে রাখা হয়েছে। আরেকটি যুদ্ধ বিমানবাহী রণতরী ছিল জেরাল্ড ফোর্ড। জেরাল্ড ফোর্ডের অবস্থা কি আমরা কেউ জানি না। সেখানে আগুন ধরে গিয়েছিল। কিসের ভিত্তিতে আগুন ধরলো? তা সেখানে কি এতদিন আগুন ধরেনি, হঠাৎ করে ইরানের সঙ্গে যুদ্ধে শুরু হওয়ার পর থেকে আপনি আগুন ধরলো কিভাবে? এবং ইরানের প্রত্যেকটা আক্রমণ এখন কিন্তু একটুখানি, এটা কিন্তু আমেরিকানরা বিস্মিত হচ্ছে, এটা রাশিয়ানরা বিস্মিত হচ্ছে, বিশ্বের বিভিন্ন যারা সামরিক বিষয় নিয়ে কথাবার্তা বলেন তারা সবাই বিস্মিত হচ্ছেন একটা কথা ভেবে,
যে ইরানের আক্রমণগুলো নিখুঁত হচ্ছে, একদম মানে তাকে আর ইন্টারসেপ্টর দিয়ে ইয়ে করা যাচ্ছে না। আপনার যে সাউথ পার্টস, যে ইরানের যে যে জ্বালানি জ্বালানি মানে গ্যাস ক্ষেত্র, পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র তো এদিক ওদিক, হ্যাঁ। সমুদ্রের এদিক ওদিকে, একদিকে কাতার গ্যাস তোলে, একদিকে ইরান 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 তোলে, ঠিক আছে? তো এই দুটো, এইটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি গ্যাস ক্ষেত্র। এইটা যখন আক্রান্ত হয়েছে তখন ইরান কি করেছে, তার উল্টো পাশে কাতারের গ্যাস ক্ষেত্রকে আক্রমণ করেছে, এবং কাতার পৃথিবীর সবচেয়ে এককভাবে সবচেয়ে বেশি এলএনজি সাপ্লাই করে। বলা হচ্ছে যে এইটা এই ইয়ে করার জন্য কাতারের যে ড্যামেজ হয়েছে, এবং ড্যামেজটা খুবই ভয়াবহ, সেখানে 13 থেকে 17 এমনকি 20% পর্যন্ত উৎপাদন কমে যেতে পারে, এবং এর বিশ্ববাজারে প্রভাব ইতিমধ্যে ইউরোপের বাজারে দাম বাড়তে শুরু করেছে। আপনি কোথায় আছেন, কোথায়, মানে জাস্ট একটা কিছুর একটা ঘটনা, গতকাল ইরানের এই হামলার পর থেকে মানে ঘটনাটা একেবারেই অন্যদিকে চলে আচ্ছা, গেছে। সেলিম খান, আমরা জ্বালানি প্রসঙ্গে আসার আগে একটু জানতে চাই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকাল বলেছেন যে আমেরিকা এবং ইসরায়েল মিলে পুরো বিশ্বকে রক্ষা করছে ইরানের হামলা চালিয়ে। এটি বলে আসলে তিনি কি বোঝাতে চাইলেন? না, ওনার কাছে ধরুন এক একজনের কাছে এক একটা মানে ন্যারেটিভকে ঠিক মনে হবে, ঠিক আছে? আপনার কাছে কি মনে হয়? মানে একজন যদি ধরেন এই যে ঈদের সময় অনেকে ঢাকা ছেড়ে বাড়ি যান, ঠিক আছে? তা আমরা আমরা অনেক কষ্ট সহ্য করেন, তো আমরা বলতে পারি ভাইয়া কষ্ট করে যাওয়ার দরকার কি, থাকেন। কিন্তু তিনি মনে করেন তার বাড়িতে গিয়ে আনন্দ, তিনি যেখানে যেতে চান সেখানে গিয়েই তিনি আনন্দ পান। ঠিক নেতানিয়াহু এটার সঙ্গে তুলনা হয় না, কিন্তু নেতানিয়াহু এক ধরনের মানে সবচেয়ে পৃথিবীর বদমাইশ লোক যদি বলি তার মধ্যে একজন। তিনি গোটা বিশ্বকে বিপদে ফেলেছেন, এবং এই বিপদ আপনার টের পাচ্ছে, সারা পৃথিবী টের পেতে শুরু করেছে, এবং এটা আরো বেশি করে বুঝবে যদি যুদ্ধ তৃতীয় সপ্তাহ তো হলো, বাড়তে থাকে। আরো যদি এই 3 সপ্তাহ গড়ায়, তখন কিন্তু আমার আপনার আর এইভাবে কথা বলতে হবে না, তখন আমাদেরই চোখের পানি নাকের পানি এক জায়গায় হয়ে যাবে, যে আমরা সারা বিশ্বকে রক্ষা করছি। সারা বিশ্বকে রক্ষা করার দায়ভার ওনাকে কে দিয়েছে? উনি কে? যে ইয়ে যিনি গাজার ৮০,০০০ প্রতি ১,০০,০০০ লোকের মানে ঘাতক, সেই লোকটাকে কে দায়িত্ব দিয়েছে যে এই বিশ্বকে রক্ষা করার? আর ওনার এই ভিডিওটা এআই দিয়ে তৈরি না আসল, এটা নিয়েই তো প্রশ্ন আছে, যে নেতানিয়াহু আদৌ বেঁচে আছেন কিনা, এ নিয়েই তো সর্বত্র একটা ব্যাপক প্রশ্ন। সেই প্রশ্নের তো সমাধান হয়নি। উনি কোথার থেকে, উনি ইরানিদের ভয়ে ভয়ে থাকার কথা বলেন, উনি নিজেই ভীতু হয়ে বিভিন্ন বাংকারে বাংকারে পালিয়ে পালিয়ে বেড়ান যাতে ওনার কোনো হদিশ না করতে পারে। উনি আবার লোকরে বলেন, লোকরে জ্ঞানের কথা বলেন। শুধুমাত্র প্রযুক্তিগত সফিস্টিকেশন বা প্রযুক্তিগত আধিপত্য যদি তাদের না থাকতো, তাহলে ইসরায়েল আসলে কোনো দিনও এই জায়গায় টিকতে মানে এক মুহূর্ত টিকতে পারতো না। যেটুকু সামান্য, এক হচ্ছে আমেরিকা এবং পশ্চিম ইউরোপের উদার আর্থিক সাহায্য, ২ নম্বর হচ্ছে যে তাদের প্রযুক্তিগত একটা সাফল্য বা প্রযুক্তির উপর তাদের নিয়ন্ত্রণ, বা তাদের উদ্ভাবন, সব কিছুর কারণে এখনো পর্যন্ত ইসরায়েল নামক রাষ্ট্রটি টিকে আছে। না হলে ওই নেতানিয়াহুর মতো প্রধানমন্ত্রী যে দেশে থাকেন, সেই দেশের মানুষের টিকে থাকার কথা না। সেলিম খান, একটু সাউথ পার্স প্রসঙ্গে আসি। ইরানের সাউথ পার্সে ইসরায়েল হামলা চালালো, এর পাল্টা হামলা কাতারের গ্যাস ক্ষেত্রে চালানো হলো। এরপরে ডোনাল্ড ট্রাম্প তার যে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বিবৃতি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে সাউথ পার্সে হামলার বিষয়টি আমেরিকা জানতো না, মানে ইসরায়েল আমেরিকাকে না জানিয়ে হামলা করেছে। এই জায়গাটায় কি কোনো প্রশ্ন ওঠে যে আমেরিকা ইসরায়েলের মধ্যকার সম্পর্ক ঠিক আছে কিনা, কিংবা কোনো টানাপোড়েন চলছে কিনা? না, এইটা একটা ওই যে আপনার আগে আমাদের বলতো, এখন মনে হয় যে ইসরায়েল আর আমেরিকার সম্পর্ক এখন স্বামী স্ত্রীর সম্পর্ক না বাপ বেটার সম্পর্ক, এটা আসলে সম্পর্কটা বোঝা বড় মুশকিল। কারণ ইসরায়েল যে হামলা চালাবে, মানে আপনার ২৮ ফেব্রুয়ারি যে হামলা চালাবে, এই ২৮ ফেব্রুয়ারি হামলা চালানোর আগে কি আমেরিকার সঙ্গে গোপনে বৈঠক করেছিল? করেনি। সে হামলা চালিয়ে আমেরিকাকে বাধ্য করছে যে আমি চালাতে যাচ্ছি, বা শেষ মুহূর্তে গিয়ে ইয়ে করেছে। তো আমেরিকাকে সে সব কথা জানায় না। আচ্ছা, সব কথা না জানানোর কারণে সে এক একটা করে, কারণ জানে যে আমেরিকা এক্ষেত্রে ভেটো দিতে পারে, না বলতে পারে। সুতরাং যা করতে হবে আমাকে আগে ভাগে করতে হবে। সে
মনে করেছে যে এই যে সাউথ পার্টসের যে ইরানের সবচেয়ে বড় গ্যাস ফিল্ডের কথা বলছিলাম, এইখানে হামলা করলে একটা বা ইরান তাহলে কুপোকাত হবে। ইরান যেহেতু বিভিন্ন জায়গায় ওই তার প্রতিবেশী দেশগুলোর উপর বিভিন্ন আক্রমণ চালাইছেন, মানে হামলা চালিয়েছে। তেল ক্ষেত্র বা গ্যাস ক্ষেত্রের উপর হামলা চালাচ্ছে বা রিফাইনারির উপর হামলা চালাচ্ছে, তো সেইটা ইরানকে জব্দ করা যাবে। কিন্তু সেটা জব্দ করতে গিয়ে আরো দ্বিতীয় মানে বড় একটা বিপদ ডেকে এনেছে যে ইরান ইরান উল্টো কাতারের উপরে তার গ্যাস ক্ষেত্রের উপর হামলা কাতার চালিয়েছে। গেছে, কারণ গ্যাস ক্ষেত্রটা মূলত একই, দেশ দুটো ডিভাইড হওয়ার কারণে হওয়ার কারণে দুইজন দুই জায়গা থেকে গ্যাসটা তোলে এবং ওইখানে বলা হয়ে থাকে যে ওই যে টোটাল যে গ্যাস ক্ষেত্রটা, ওই গ্যাস ক্ষেত্রে এই পরিমাণ গ্যাস আছে যে সারা পৃথিবীতে 13 বছর টানা গ্যাস সাপ্লাই দেওয়া যাবে। তার মানে চিন্তা করুন ওটা কি বড় বিশাল গ্যাস ক্ষেত্র। সেই গ্যাস ক্ষেত্রে যখনই হামলা হয়েছে, একদিকে তো ইসরায়েল এই ইরানের গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে, ইরান চালিয়েছে কাতারে। এরপরেই কিন্তু আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়তে শুরু করেছে। আর গ্যাস ছাড়া ইয়েদের এক মুহূর্ত চলবে না, পুরো পশ্চিম ইউরোপ কানা হয়ে যাবে। পশ্চিম ইউরোপের ঘর বাড়ি সব কিছু গরম রাখেই তো এই গ্যাসে। আগে তারা রাশিয়ার কাছ থেকে কম দামে গ্যাস কিনতো, সেই নর্ড স্ট্রিমের ধ্বংস করে রাশিয়ার কাছ থেকে গ্যাস কেনা বন্ধ করার পর তাদের আর কিন্তু মানে মধ্যপ্রাচ্য ছাড়া বিকল্পই নেই, কোনো বিকল্প নেই। কারণ আমেরিকার একার পক্ষে, আমেরিকায় যে পরিমাণ এলএনজি আছে, একার পক্ষে ইউরোপকে এই পরিমাণ সাপ্লাই দেওয়ার ক্ষমতা রাতারাতি আমেরিকার এটা হবে না। সেলিম খান, কাতারের যে এলএনজি স্থাপনায় হামলা হলো, আমরা দেখলাম যে অন্তত 17% ধ্বংস হয়েছে, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাই মেরামত করতে সম্ভবত 5 বছরের বেশি সময় লাগতে পারে। এই জায়গাটায় বাংলাদেশের পরিস্থিতি আসলে কি হবে? না, এখন আমরাও কাতার থেকে কিনি। হ্যাঁ, এখন ধরুন যে হয়তো কাতার আমাদেরকে যেটা করতে পারে সে জিনিসটা আপনার আপনি যে 17% কথা বলছিলেন ওই প্রসঙ্গে আসি। এইটা মোটামুটি মেরামত করে উৎপাদনের জন্য যেতে বলছে যে 4 থেকে 6 সপ্তাহ আচ্ছা, লাগলে একটা উৎপাদনের মতো করে আচ্ছা। করা যেতে পারে। কিন্তু হয়তো ওভারহোলিং করতে পুরোপুরি মানে অনেক সময় লাগবে। সময় লাগতে পারে। সেক্ষেত্রে যেটা হতে পারে যে পরিমাণ হয়তো গ্যাসের দাম বাড়বে। আচ্ছা, আমাদেরকে বেশি দামে গ্যাস কিনতে হতে পারে। আমাদের যে পরিমাণ চাহিদা বা আমরা কাতার থেকে যে পরিমাণ গ্যাস কিনি তার চেয়ে কম পরিমাণ কম। আমাদের হয়তো দেবে। আমরা হয়তো 3 জাহাজ গ্যাস কিনতাম মাসে। সেক্ষেত্রে হয়তো আমাদেরকে 1 জাহাজ দিতে পারে, 2 জাহাজ দিতে পারে। তো ঝামেলায় প্রত্যেকটা দেশই পড়বে। এটা এমন না, যেসব দেশগুলো জ্বালানির ব্যাপারে, জ্বালানি নিরাপত্তার ব্যাপারে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল, প্রতিটি দেশ কোনো না কোনোভাবে ভুক্তভোগী হবে। সেই জন্যেই তো আপনার এই যে নেতানিয়াহুর কথা আপনি বললেন যখন, তখন যে আমার হয়তো রিঅ্যাকশন একটু বেশিই ছিল। কারণ এইভাবে এর সঙ্গে বাংলাদেশের কোনো মানুষ, বাংলাদেশের যে মানুষটা একটা প্রত্যন্ত গ্রামে থাকেন বা শহরে থাকেন, যেখানেই থাকুন, সেই লোকটা তো এর সঙ্গে কোনোভাবে যুক্ত না। যুক্ত না। কিন্তু ক্ষতিগ্রস্তের তালিকায় তো তিনিও আছেন, তিনিও আছেন। তার পরিবার আছে। এখন আমরা হুট করে বললেই কালকে আপনি একটা ওই এমনি যে আগে সাধারণ চুলা তৈরি করবেন, সেখানে কাঠটা পাবেন কোথায়? যে আপনি যে লাকড়ি দিয়ে রান্না করবেন সেটা পাবেন কোথায়? সেটা ধোঁয়া বেরোনোর কোনো পথ নেই। আপনি বা কয়লা চুলা করবেন, কোথায় কয়লা পাবেন কয়লা কোথায়? পাবো। তাহলে আমরা একটা জিনিসের উপর নির্ভরশীল হয়ে পড়তে হঠাৎ করে যে একটা সিস্টেমের ব্রেকআপ হচ্ছে। এই সিস্টেমটা ব্রেকআপের জন্য পুরোপুরি দায়ী একটি রাষ্ট্র, ইসরায়েল, এবং তার মদতদাতা হচ্ছে আমেরিকা। এ বিষয়ে কোনো সন্দেহ সেলিম নেই। খান, আমরা শেষ করব। শেষ করার আগে আপনার কাছে একটু বিশ্ব বাজারের অবস্থা জানতে চাই, অর্থনীতির অবস্থা জানতে চাই। আমরা দেখলাম যে একজন বিশ্লেষক ধারণা করেছেন যে এখন যে অবস্থা, যুদ্ধ যেদিকে কিংবা সংঘাত যেদিকে আগাচ্ছে, তেলের ব্যারেল প্রতি দাম $180 পর্যন্ত হতে পারে। এখন পর্যন্ত মানে আপনি সকাল থেকে নিশ্চয়ই বিভিন্ন মিডিয়া দেখেছেন, বিশ্ব বাজারের অবস্থা কি? তেলের দামের গতকাল অবস্থা কি? $120 এর পর্যন্ত পৌঁছেছিল। তারপর আবার একটুখানি কমে আচ্ছা, এখন 112-14 এরকম হতে পারে। আমি সর্বশেষ একদম আমি কালকে রাতের কথাটা আচ্ছা, বলছি, যখন বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে তীব্র আলোচনা চলছে সেই সময়। এবং ধারণা করা হচ্ছে এটা খুব শিগগিরই, মানে যুদ্ধ আর 1 সপ্তাহ চললে এটা $150 হবে। এবং আপনি যেটা বলছেন, এটা ইরানেরও একটা লক্ষ্য হচ্ছে যে তেলের দামকে কোনোভাবে $200 পর্যন্ত পৌঁছে দেয়া। আচ্ছা। কারণ ইরান বলছে যে এই যে আপনি প্রথমে শুরুতে বলেছিলেন যে 900 হামলা, 900 হুম, 900 কেন প্রায় 9000 হামলা চালিয়েছে হুম, ইরান। আপনার তেহরানের হাজারে হাজারে বাড়ি একদম পুরো
ধ্বংসস্তূপে, মানে ওই শহরে কেউ থাকতে পারবে কিনা বা ওইটা পরিষ্কার করে ঠিক করা যাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আচ্ছা। ঠিক আছে? তো এই যে তাদের মানুষের যে কষ্ট, যে আপনার ১৪০০ ইরান রেড ক্রিসেন্টের হিসাব মতে প্রায় ১৫০০ লোক মারা গেছে, তার মধ্যে অনেক হচ্ছে শিশু। ওদিকে লেবাননে মারা যাচ্ছে, তার মধ্যেও শিশু, নারী, যারা যারা নিরপরাধ একেবারে সেই ধরনের লোক মারা যাচ্ছে। এই যে মৃত্যু, এই যে হত্যা, এর দায় তো পুরোপুরি আপনার ইয়ের ইসরায়েল এবং আমেরিকার। এখন ইরান যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটা, সে যদি যুদ্ধকে আরো প্রলম্বিত করতে পারে, সেক্ষেত্রে যেটা হবে, আমাদের এইখানে হয়তো আমরা তাৎক্ষণিকভাবে তেলের দাম নাও বাড়তে পারে। সেক্ষেত্রে আমাদের তেল ব্যবহারে মিতব্যয়ী, প্রত্যেকটি মানুষের মিতব্যয়ী হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। কারণ এর জন্য কোনো সরকার দায়ী না, কোনো সরকারের দায় থাকবে না। এটা একটা এমন একটা, যে কথাটা আগেই বলছিলাম, যে আমরা যে যেখানে আছি আমাদের এই যুদ্ধ নিয়ে কোনো দায় নেই, বরং আমাদের অনেক ভাই, ব্রাদার, বোন যারা এইসব দেশে কাজ কাজ করেন, তারা হয়তো বিপদে পড়বেন। তাদের বিপদ কিভাবে সামাল দেওয়া হবে সেইটা আমাদের কাছে চিন্তার বিষয়। কিন্তু এখন যে জায়গায় পৌঁছেছে, সেই জায়গায় তেলের ব্যাপারে এখন থেকে আমাদের উচিত প্রত্যেকটা মানুষেরই সতর্ক হওয়া, যে কোনোভাবে যেন আমরা জ্বালানি তেলের ব্যবহারে যেন মিতব্যয়ী হই। এর কোনো বিকল্প নেই। যদি আমরা না হই, তাহলে আমাদেরকে নিজেই একদিন সারা শহরে ওই হেঁটে চলাচল করতে হবে অথবা রিক্সায়। ধন্যবাদ সেলিম খান। দর্শক, এখন এই পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চর্চার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে।